সুখবর 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 চারিদিকেই আমরা জানি প্রেগনেন্সি চলছে। প্রথম প্রেগনেন্সি নিয়ে কথা বলছি, মিতুকে নিয়ে। হ্যাঁ, সবাই আমার অনেক ছোট, সবাই আমার ভালোবাসার মানুষ। আমাকে কে পছন্দ করে না পছন্দ করে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি সবাইকেই পছন্দ করি। আমরা সবাই ভার্চুয়াল লাইফে একে অপরকে দেখি, তাই অপছন্দের কোনো জায়গা আমাদের মাঝে নেই। মিতুর ভিডিও দেখেছি, মিতু 9 মান্থসে চলে আসছে। মিতুর ভিডিওতে মিতু প্রচণ্ড নর্মাল কাজকর্ম করছে। একটা ছোট্ট বাচ্চার পেছনে দৌড়নো যে কি জিনিস, যারা আমরা মা হয়েছি তারাই জানি। একটা ঘরে ছোট্ট বাচ্চা আছে আর আরেকটা ছোট্ট বাচ্চার পেছনে আমি দৌড়চ্ছি, তো তাতে যে কিরকম পরিশ্রম করতে লাগে, তো সেটা মিতু ভালো করেই বুঝছে। এইবার মিতু বলছে তার প্রথম সন্তানটা নিচের দিকে ছিল, এখনই সন্তানটা ওপরের দিকে। আগেরটার সময় ও খেতে পারতো না, কষ্টটা বেশি পেয়েছে। তা আমিও দেখেছি কষ্টটা খুব বেশি পেয়েছে। আর তানিশ ছিল একদম আঁকড়ে ধরে রেখে। এইবার অনেকটাই নর্মাল। এরকম হয় মিতু, অনেকের ক্ষেত্রেই হয়। তবে তাতে মনে হচ্ছে, যেটা আমার জানি না আমার আশা পূর্ণ হবে কিনা, এটা মাসির আশা, হয়তো অপোজিট জেন্ডার আসবে, হয়তো এবার তোমার মেয়ে হওয়ার চান্সটা বেশি। কারণ মানুষে বলে, আমার তো অত অভিজ্ঞতা নেই, অত বাচ্চা তো পয়দা করি নেই, আর এরপরও যে খুব একটা বেশি ফ্যামিলি লাইফে দেখেছি তাও না, কারণ যেহেতু আমরা দূরে দূরে থাকি। শুনেছি যে প্রথম বাচ্চার সাথে দ্বিতীয় বাচ্চার যদি মানে সেটা যদি অপোজিট হয়, মানে ম্যানার্সটা তার মানে নাকি অপোজিট হয় বলে। যদিও আমি তো দুটোর সময় প্রচণ্ড বমি করেছি। তো অনেকে বলে যে না, প্রথমের সময় বমি বেশি হলে ছোটটার সময় যদি বড়টার সময় বমি না হয় তার মানে হয়তো অপোজিট আসছে। একটার সময় এমন হলে একটা সময় এরকম বলে, সত্যি মিথ্যা তো জানি না, লোকের বলা কথা শোনা কতই বা শুনেছি। প্রথমটার সময়ই ছিলাম বাড়িতে সবার সামনে, ছোটটার সময় আমি একাই জন্ম দিয়েছি, মানে একা জন্ম দিয়েছি, মানে বাড়িতে জন্ম দিইনি। বাড়ির বাচ্চাটা আমার মেঘালয়তে শিলংয়েই হয়েছিল, বাড়ি থেকে এসেছিল মা বাবা ওরা। তাই ওই বড়দের যে কথাগুলি অমুক তমুক এগুলি তো ফার্স্টের সময় শুনেছিলাম, সেকেন্ডের সময় শোনার সময় পাইনি, যেহেতু ওরা পরে ননাস এসেছে, মানে হয়ে যাওয়ার পর মা বাবা ননাস এরা এসেছে। তো ওই কথাগুলি আমরা পরে শুনেছি। যাই হোক, তুমি এখন রোগা হয়ে যাচ্ছ, সবাই বলছে রোগা তো তুমি হবেই। রোগা প্রথমত তোমার জানি না তো মিতাংশ বোধহয় ফিট করে কিনা। মিতাংশ যদি এখনো তোমার ফিট করে, প্লাস তোমার ভেতরে একজন তোমার থেকে খাচ্ছে, দুজনেরই খাদ্য যদি তুমি দিয়ে থাকো, তাহলে তোমার শরীরটার মধ্যে তো দুর্বলতা থাকবেই। তুমি এখন দেখতে দুর্বল না, দেখতে দুর্বল কিন্তু ভেতরে দুর্বল না। প্রথমবারের সময় তুমি দুর্বল, নর্মালি দুর্বল ছিলে, দেখতে মোটা মোটা ছিলে কিন্তু ভেতরে খুব দুর্বল ছিলে। কিন্তু এবার তুমি দুর্বল না, প্রথমটার সময় তুমি খেতে পারতে না, ঠিক আছে, তাই তুমি দুর্বল ছিলে। আর এবারটার সময় তোমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, প্লাস মনের মধ্যে ভয় ডরটা অনেকটা কমে গেছে। সব কিছু মিলেই আর এই বাচ্চাটা তোমার কাছে সত্যিই খুব একটা ছুঁতে বাবা আসছে, যে তোমাকে এতটুকু কষ্ট দেয়নি। ঠাকুর করুক খুব শিগগিরই খুব ভালোভাবে সোনাটাকে নিয়ে চলে আসো, ঠিক আছে। তাই আর এগুলি ভাববে না, ওপর নিচে বমি হচ্ছে না, রোগা, ওয়েট কোনো ব্যাপার না। ওয়েট অনেক সময় মার ওয়েট বাড়ে না। হ্যাঁ, আর ওপর নিচটা হচ্ছে প্লেসেন্টার ওপর, যেটা আমি বলছি আগেই, প্লেসেন্টার ওপরে এটা ওপর নিচটার ব্যাপারটা আছে। এবার আসছি রিয়াঙ্কা, যেটাই বলি, রিয়াঙ্কা প্রেগনেন্সির খবর দেয় নাই। প্রথম ভিডিওটা আমি আউট করে দিয়েছিলাম যে সুখবর বলে রিয়াঙ্কার একটা প্রেগনেন্সি, কারণ পরিষ্কার ভয় যাচ্ছিল, কল চাপাচ্ছে না, হ্যান করছে না, ত্যান করছে না, একটা মানে সিস্টেম মেনে চলছে, সেটা আমি বলে দিয়েছিলাম। যেখানে আমার মিতু, আমার প্রিয়া তো শিলনোড়াতে দেখলাম মশলা বাটছিল। তো এরা সব কিছুই করছে, রিয়াঙ্কা কিছুটা মেনে চলছে, ওর বর সাহায্য করছে, করুক না, ওর বর যখন পারছে ও নিয়ম মেনে চলে তো কোনো ক্ষতি নাই, মেনে চলছে। কিন্তু রিয়াঙ্কা সুখবর দিতে গিয়েও কিন্তু অনেকটাই কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড বলে ফেললো। সত্যি ভিডিওটা দেখার পর আমার খুব অবাক লাগলো, এত সুন্দর একটা গুড নিউজ দিতে গিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের পুরনো কষ্ট, লোকে বলতো বিড়ালের বাচ্চা হয়, তোমার বাচ্চা কেন হয় না, তোমার কেন বাচ্চা হচ্ছে না, এগুলি বলেছে, তুমি শুনতে লেগেছে, হ্যাঁ, তোমার কষ্ট হয়েছিল। কিন্তু এইটা কি এই ভিডিওটাতেই বলতে লাগছিল? সুখবর দেওয়ার ভিডিওটাতে কিন্তু হাসি মুখে সবার থেকে এই সময় আশীর্বাদ কামনা করতে লাগে। তুমি খুব ইচ্ছে করে বলছো, আমি জানি যারা আমাকে কথাগুলি বলেছে এরা সবাই ভিডিওটা দেখবে, আশেপাশে আত্মীয়জন সবাই তোমাকে কথা শুনিয়েছিল, এবং সবাই তোমাকে এটাও বলেছিল যে তুমি
মা কি করে হচ্ছ না কেন, এবং যখন এরা খবর পেয়েছে তার মানে তুমি তোমার রিয়েল লাইফের লোকদের খবর দিয়ে দিয়েছো অলরেডি তুমি মা হতে চলেছো, খালি ভার্চুয়াল লাইফদের দাওনি। কারণ তুমি তো বললে ওরা এখন কোথায়, ওরা তো নিশ্চয়ই শুনেছে মা চলেছি, ওই এখন তো ওরা কিছু বলছে না, এখন তো কোনো খবর নিচ্ছে না, হ্যাঁ শোনার পর বলছে না এটা করিস না ওটা করিস না, নিয়ম বলছে না। শোনো, এই যে লোকে মা হও না কোনো বিয়ের 1-2 বছর পর জিজ্ঞেস করাটা, এটা একটা পুরানো লোকদের স্বভাব থাকে। পুরনো লোক কেন, আমরা তো এমন কিছু পুরনো হইনি। আমি আমার কথাই বলছি, আমরাও কিন্তু বলি 3-4 বছর বিয়ের জায়গাতে হয়ে যায়। আমারই বন্ধুর মেয়ে, তো ওর 4 বছর হয়ে গেছে, আমি পুজো জানছি কিরে কবে দিদা হওয়ার সুখ দিবি ডাইরেক্ট। তো আমার সঙ্গে যারা অন্য ছিল, অন্য যারা আমাকে বকা দিয়েছে, আমার খুব বন্ধু এই অর্পিতা পার্সোনাল ব্যাপার ইন্টারফেয়ার করিস না তো। আমি মজা করে বলেছি, ও একটা খেলনা পেয়েছে এরকম টেডির মতো, খেলনা হয় না যে খেলাতে, ভালো হয়েছে নাতিপুতি হলে কাজে লাগবে। আমার ওর মা আর আমি বান্ধবী, তো বলে দিয়েছি ওর বিয়ে 4 ইয়ার্স হয়ে গেছে। তো এটাতে যে খুব পুরোনো দিনের লোক সেটাও বললাম, আমি তো পুরোনো দিনের মানে পুরোনো খেয়ালাত না, পুরোনো তো বটেই, পুরোনো খেলার লোক না, না খেয়ালাত, হ্যাঁ খেয়ালাতের লোক না। এটা একটা কথার কথা অনেক সময় হয়, অনেকে জিজ্ঞেস করে ভালো মনে, অনেকে জিজ্ঞেস করে খারাপ মনে, যে যেভাবেই জিজ্ঞেস করুক না কেন এই সময়টা, এই 9টা মাস কিন্তু আমাদের আশীর্বাদ কামনা করার চেষ্টা করি, কারণ মনে আঘাত না। তোমার কথাটা ছিল ওদেরকে ক্যারামের গুটি, যে দেখ তোরা তো বলেছিলি তখন আমরা মা হইনি, এখন আমার কোনো ইসে ছিল না, আমার কোনো প্রবলেম ছিল না, আমি মা হইনি আমার বাড়ি ঘর সেটেল করার জন্য, বাড়ি ঘর সেটেল করে আমরা মা হবো ভেবে রেখেছিলাম আগেই। এখানে দুটো অপ্রিয় কথা না বলে থাকতে পারছি না, মানুষ হিসাবেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অপ্রিয় কথা বলতেই লাগে। বাড়ি ঘর না হওয়া পর্যন্ত তুমি বাচ্চা, এটা খুব বড় ডিসিশন। নিজের পায়ে দাঁড়ানোর আগে কোনো ছেলেকে বিয়ে করতে নেই। আজকাল মেয়েদেরকে না বলে নিজের পায়ে দাঁড়াবি তারপর বিয়ে করবি, তাই তো? তাই সেখানে তুমি একটা ডিসিশন নিয়েছো, তুমি বাড়ি ঘর না করার আগে বাচ্চা আনবে না। তোমার বান্ধবী কিন্তু মন্দিরা এর আগে নিয়ে এসেছিল, বাড়ি ঘরটা অনেক পর হয়েছে, মোটামুটি জল পড়া ঘরের দিয়েই কিন্তু বাচ্চাটাকে এনেছিল। শুধু মন্দিরা কেন বলবো, মন্দিরা প্রিয়া মোটামুটি সবাই ওই দারিদ্রতার মধ্যেই বাচ্চাটাকে এনেছে, কারণ বাচ্চা সবার দিনক্ষণ একদম গুনে গুনে আনতে পারে না, অনেক সময় হয়ে যায়। যেরকম মৃত্যুরই দেখো, তোমার সামনে মৃত্যুর নামটা নিলাম, মৃত্যুর তো সেকেন্ড চাইল্ড, ফার্স্ট চাইল্ডও না, মৃত্যু ভাবতেই পারিনি ও প্রেগনেন্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট প্রিয়াও বলেছে ওরও এত তাড়াতাড়ি ইচ্ছা ছিল না, কিন্তু হয়ে গেছে প্রেগনেন্ট। তাই ওরকম একদম তোমার লাখ ফ্যাক্টর কাজ করছে, একদম দিনক্ষণ তুমি গুনেছ, আর দিনক্ষণ হিসাবেই একদম প্ল্যানিং করে চলেছ, প্ল্যান্ড ওয়াইজ বাচ্চা হয়ে আনেছ। কিন্তু যে কথাটা তুমি বললে, এখন আমি বাড়ি ঘর করেছি মাথার উপর, একটা অবশ্যই উচিত একটা মানুষকে, একটা বাচ্চাকে আনবে তার একটা স্থিরতা নিয়ে আনবে। একটা কথা বলি, তোমার জীবনে তো স্থিরতাটাই ছিল না। ইউটিউব থেকে যদি তুমি রোজগার করতে না পারতে, যদি ইউটিউবে এসে শাইন করতে না পারতে, তুমি তো তোমার বরের চাকরি বা বর কি করে জেনে শুনেই বিয়ে করে, তোমারটা তো বোধহয় অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তো সেখানে দাঁড়িয়ে, যদিও আমি শিওর না অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমি শুনিস তোমার কোথায় কোনো এক জায়গায় তোমারটা বোধহয় অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তাহলে ইউটিউবে তুমি যে ভাইরাল হবে, ভাইরাল তো না মানে এইভাবে ওপরে যাবে, এটা তুমি কখনো মানে গ্যারান্টি তো ছিল না, তাই না? ওটা না হলেও হতে পারতে। তাহলে তোমার বাড়ি ঘর, তোমার বর, তুমি কি চাকরি করে তোমার বর, কি কাজ করে তোমার বর, দেখি তুমি বিয়ে করেছো। তোমার বর এখনো যে কাজ করে তখনও ওই কাজই করতো, এমন না যে হাবিলদার থেকে ডিআইজি হয়ে গেছে, তা তো না। সেই লেভেলেই চাকরি করছে, সেই লেভেল দেখেই বিয়ে করেছিলে। সেই লেভেলের লোক কিভাবে বাচ্চাকে রাখতে পারতো তুমি ভালো করে জানো। ইউটিউবটা তোমাদের কাছে একটা বরদান, আর তোমার কাছে তো একটা অন্যরকম জায়গা। তোমার হয়তো মন্দিরার বন্ধু বা যা কিছু হোক হয়েছ, একটা জায়গায় পৌঁছেছো, জায়গাতে তুমি পৌঁছতে নাও পারতে, যদি তোমার যে যাকে তুমি বিয়ে করেছো তার উপরে ভরসা করেই তোমাকে চালাতে লাগতো। আজকে তুমি গাড়ি অবশ্যই তুমি বাইক কিনতে পেরেছো, সবটাই ইউটিউবের উপর করতে পেরেছো, কিন্তু ইউটিউবের এই রোজগারটাও তো তোমার কোনো রকম ভাবে গ্যারান্টেড জব ছিল না, বা গ্যারান্টেড ছিল না, বা কোনো রকম গ্যারান্টি ছিল না। তুমি এমন না মন্দিরার বন্ধু হলেই উপর উঠতে লাগবে। প্রীতি তো দেখো, মন্দিরের তো বন্ধু প্রীতি, ওর চ্যানেলটা 4K 3.5K 4K ভিউজ যায়। এমন অনেক বড় চ্যানেল আছে, অনেক বড় চ্যানেল, তুমিই জানো ভালো করে, নাম নাই বা বললাম, হ্যাঁ, যাদের এক সময় লাখ ভিউজ হতো। কলকাতা ক্যানভাস আছে, এছাড়া কলকাতা ক্যানভাস যাকে তুলেছিল তারা আছে, ওদের এখন 8K 10K ভিউজ হয়, বা কলকাতা ক্যানভাসে সেটাও হয় না। এছাড়া প্রচুর চ্যানেল আছে, তাই না? ইউটিউবটা যে তোমাদের চিরদিন থাকবে বা চিরদিন তোমাদের ভিউজ হবে সেটার কোনো গ্যারান্টি তো নেই। তুমি দীপিকাকে দেখো, ওর চ্যানেল একসময় আমি ওর মানে ডাই হার্ট ফ্যান ছিলাম, ওর বিয়ের আগে চ্যানেলটা কোথায় হারিয়ে গেল। হ্যাঁ,
বেঙ্গলি ব্লগার চ্যানেলটা আছে, কিন্তু ভিউজটা কোথায়? আমার চ্যানেলটা হারাই নাই, ভিউজটা কোথায়? ওর 2-3টে চ্যানেল ছিল, আর মানে আয় ডাক পড়ছিল তখন। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে এখন ওর চ্যানেল 5K 7K ভিউজ হয়। তাই এই যে ডোঙ্কে পে চোট পে বললে না যে আগে বাড়ি ঘর করবো, শ্যান করবো, হ্যাঁ ইউটিউব থেকে যখন ইনকাম আসা শুরু হলো তখন হয়তো মোটামুটি একটা প্ল্যান করতে পেরেছো, একটা প্লট কিনবে বা কিছু একটা, তখন ভাবতে পেরেছো। তারপরে তো ভেবেছিলে একটা ঘর করব, কিন্তু অত যে উচ্চমানের ঘর ভেবো না। তোমার ঘর বাড়ি দেখে আমার হিংসা হচ্ছে না? তোমাদের মতো, তোমাদের লাইফস্টাইল দেখার পর হিংসা হওয়ার মতো এমন কোনো যোগ্যতা তোমাদের নেই। যদি 2 কোটি টাকা রোজগার করো পার ডে সাপোজ, তো হিংসা করার মতো কিছু নেই। হ্যাঁ, তুমি এটা আগেও বলেছিলে একদিন ভিডিও, তখন আমি ভিডিও করতাম না, আমারই তোমাকে নিয়ে করিনি, অন্য কেউ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও করেছিল, তুমি তাকে উত্তর দিয়েছিলে তারাই দুর্নাম করে যারা আমাদের সমকক্ষ হতে পারে না। তোমরা চাইলেও সরি তুমি মাও চলেছো, তাও কথাগুলো বলতে লাগছে, চাইলেও এই জীবনে তুমি যাকে হিন্ট করেছিলে, যাকে তুমি টার্গেট করে কথাটা বলেছিলে, হ্যাঁ সে আমারই সহ ক্রিয়েটার, না তার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, সেরকম জানাশোনা অনেক কিছুই নেই, তাও বলবো তোমরা চাইলেও আমাদের সমকক্ষ হতে পারবে না। অ্যাটলিস্ট কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের যা স্ট্যাটাস আছে, যা কিছু আছে, তার সমকক্ষ হতে পারবে না। এটা আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি। তাই তোমার এই কথাটা, মানে ঘর বাড়িটা হচ্ছে, এটা তো গড গিফটেড, ভগবান তোমাকে দেখা দিয়েছে, ভগবান তোমাকে এরকম রোজগার দিয়েছে তার জন্য। তাহলে তুমি যদি কখনোই ইউটিউবে নাম না করতে পারতে, বা ইউটিউবে কিছু রোজগার কিছু করতে না পারতে, বা থুরি রোজগার করতে, অল্প অল্প রোজগার করতে, তাহলে কি তুমি কি মা হতে না? নিশ্চয়ই হতে। তখন মাটির ঘরেই বাচ্চাটাকে আনতে। অত বড় গলায় কথা বলে লোককে ওইভাবে পোক না করে সুন্দর হাসি খুশি ভাবে তোমাদের আশীর্বাদে, তোমাদের কিছু, হ্যাঁ অনেক কথা শুনেছি মা না হওয়ার জন্য, কিছু বলিনি, ভেবেছিলাম ঠিক আছে একটু ভালো থাকি তারপর বাড়িঘর করবো। তুমি এটা পুরো ভিডিও অনেকটা সময় নিয়ে ভিডিও করলে, ভালো কথা সংখ্যাটা ছিল খুব কম সময়, 1 থেকে 2 মিনিট, আর পুরোটাই ছিল কবে তোমাকে কে ইনসাল্ট করেছে না করেছে। মানুষ এইভাবে সুখবর দেয় না, ঠিক আছে? যাই হোক, তবে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর একটা বাচ্চা হোক, সুস্থ সবল বাচ্চা আসুক, আশীর্বাদ রইল। জানি আশীর্বাদের দরকার নেই, তাও দিলাম, যেহেতু মৃত্যুকে দেবো, প্রিয়াকে দেবো, তুমিও প্রেগনেন্ট, তোমাকেও দিতে লাগবে। কিন্তু তোমার কথার ধরনগুলি পছন্দ হয়নি। হ্যাঁ, ইউটিউব করে বাড়ি করেছো, ইউটিউব করে বাড়ি করতে না পারলে তুমি বাচ্চার জীবনে মা না হয়ে থাকলে হলে, হ্যাঁ মানে এটার কোনো গ্যারান্টি আছে যে ইউটিউব করে তোমার এত পয়সা হতো বা এত কিছু করতে পারতে? গ্যারান্টি তো ছিল না, ইউটিউবের তো কোনো গ্যারান্টি নেই, অনেক বছর পড়ে যায়, তো সেটার কোনো মানে হয় না। না, বিয়ে করেছো নিজে দেখাশোনা করে হোক বা মা বাবা দিয়েই হোক, বিয়ে করেছো ঠিক আছে, একটু পয়সা জমিয়ে তাহলে তুমি একটা বাচ্চা আনতে, সেটা হলো বড় কথা। এবার আসছি মৌয়ের কথায়। মৌর খুব চিন্তা, কারণ মৌয়ের এখন রেগুলার ট্রিটমেন্ট যেটা IVF এর শুরু হয়ে যাবে, দিন ঘনিয়ে আসছে, কি হবে এটা ভয়। মৌ কোনো ব্যাপার না, তোমার এত ভাষা এত কিছু, এক জায়গার থেকে আরেক জায়গায় এসে থাকছো, বাড়ি ঘর সব কিছু ছেড়ে এসেছো, কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে, তারপরও পরিশ্রম করে ছাড়ছো না। ঈশ্বর নিশ্চয়ই তোমার সেই পরিশ্রম দেখছে, তোমার বাবা আছেন তোমার পাশে, অবশ্যই তুমি সাকসেস হবে। তাহলে একটা কথাই বড় হিসাবে বলবো, মৌ স্ট্রেসটা একটু কম নাও, কাজের ভারটা একটু কম নাও। এই সময় ট্রিটমেন্ট শুরু করলে পরে একটু ঠিক আছে, টাকার দরকার, ব্লক করে টাকা পাবে, কিন্তু ওই বিজনেসটা করো, ডেইলি না করো, সপ্তাহে 1 দিন বা 2 দিন করো। হ্যাঁ, রেগুলার স্ট্রেস নিও না, এতে শরীর খারাপ হয়ে যাবে। এইটুকুনি বলবো, অবশ্যই আশা তোমার পূর্ণ হবে। এইবার আমার আসল টপিক, ইয়েস এবার হচ্ছে প্রিয়ার কথা তো বলে শেষ করার উপায় নাই। প্রিয়া যখন প্রেগনেন্সিটা বললো, তখনও প্রিয়াকে নিয়ে কাটাছেড়া চলবে। তো প্রিয়া, সবাই জিজ্ঞেস করছে প্রিয়া যখন বলেছিল না এই ফ্ল্যাটে আসার আগে ফালাকাটা সিঙ্গেল মাদার এখন থাকবো, তো সবাই জিজ্ঞেস করছিল তুমি কি প্রেগনেন্সি অবস্থাতে মানে সিঙ্গেল থাকার চেষ্টা করছিলে নাকি? প্রিয়া, তোমাকে নিয়ে সত্যি আর পারা যায় না। তারপর প্রিয়া সেদিন বলেছিল যে টেস্ট, এরকম থ্যালাসেমিয়ার জন্য CBS টেস্ট করতে লাগে। আমিও বলেছিলাম যে ক্রনিক টেস্ট আছে, এটাকে না বোঝা যায় বাচ্চাটার মধ্যে থ্যালাসেমিয়াটা কি আছে। প্রিয়া বলল ও CBS টেস্টটা করায়নি, এটাতে অনেকটা রিস্ক আছে, প্লাস ওর অনেক দিন হয়ে গেছিল। CBS টেস্ট করার নিয়ম হচ্ছে 11 to 14 উইকসের মধ্যে। প্রিয়া অর্ধেক কথা মুখে রাখে, অর্ধেক কথা পেটে রাখে, তার জন্য এইভাবে মানে কন্ট্রোভার্সি থেকে ধোলাই খায়, কমেন্ট বক্সও খায়।
তারপরে বললো আমি এই টেস্টটা করিনি, মনে ওটা টেস্ট করেছি। সেই টেস্টের নামটা সে বলেনি, টেস্টের নামটা সত্যি খুব কঠিন, অ্যামনায়োসেনেটিসিস, ঠিক আছে? তো ওই নামটা একটু কঠিন, এটা আমার কাছেও কঠিন। এই অ্যামনায়োসেনেটিসিস বলতে গেলে আমাদেরও দাঁতটা ভেঙে যেতে পারে। তো ওই টেস্টটা আফটার 14 উইকসও করা যায়, এবং সেই টেস্টটাই প্রিয়া করিয়েছে। এবং প্রিয়া সেই টেস্টটা করানোর পর দেখেছে প্রিয়ার আনেওয়ালা বাচ্চা এই থ্যালাসেমিয়া মেজর হবে না, তবে থ্যালাসেমিয়া কেরিয়ার হবে, ঠিক আছে? এইটুকুন। তারপর প্রিয়া পেটে হাত দিয়ে 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 প্রেগনেন্সি জার্নি শুরু করে দিল, এবং প্রচণ্ডভাবে শ্বশুরবাড়িতে গেল। শিলনোড়াতে মশলা বাটা থেকে শুরু করে দুনিয়ার কাজ করা, গাড়িতে কত দেখলাম কি বালতি বালতি নিল ওখানে গাছ টাছ লাগাবে বলে, এবং যাওয়ার সময় শ্বশুর শাশুড়িকেও নিয়ে চলে গেল। শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে গেল, ওর বাড়িটা দেখেনি। শ্বশুর শাশুড়ি খুব ভালো একটা কাজ করেছে, সারা জীবন তোরা ওই গ্রামের বাড়িতে থেকে কাটিয়েছে, একটুখানি কদিনের জন্য ফ্ল্যাটের সুখ দেখার অধিকার তো মা বাবারও আছে, তাই না? তো সেখানে যাওয়ার সময় প্রিয়া একটা টুক করে ক্যারামের গুটি ছেড়ে দিল, যদিও সেটা ভিউয়ার্স বা আমাদেরকে বলেনি, বলেছে পাড়াপড়শির লোকদের, আত্মীয়জনকে, যে যারা ভেবেছিল যে আমার শ্বশুর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে বা আমি নিয়ে যেতে পারতাম না, হ্যান না তেন না, এগুলি প্রিয়া বললো। তো এটা একটা কন্ট্রোভার্সি, এটা মনে হলো কন্ট্রোভার্সি ছুড়লো। আসলে প্রিয়া কন্ট্রোভার্সি ছুড়েনি, এখানে প্রিয়া অনেককে নিজের কাছের লোক দেখাতে চেষ্টা করেছে যে দেখো তোমরা কদিন মা বাবাকে নিয়ে রেখেছো, আমি কিন্তু মা বাবাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। এবং ওর শ্বশুর নাকি আসতে রাজি হয়নি, কিন্তু একটা মেয়ের মতো আবদার করলো, না চলো চলো চলো। শ্বশুর মশাই আসলো এবং ও আসাতেও খুব খুশি। ও বেতো শাক বেগুন দিয়ে করলো, পাবদা মাছ করলো, আরও কিছু রান্না করার চেষ্টা করছিল, কিন্তু রান্নাটা করেনি, শাশুড়ি যাতে তরকারি দরকার নেই। তো এগুলি ওরা খুব ভালোভাবে খেলো এবং খুব সুন্দর করে শ্বশুর মশাইকে ভাত দিল, শাশুড়িকে ভাত দিল, এবং বললো যে বড়দেরকে আগে দিয়েই বাড়ির বউদেরকে খেতে লাগে। শাশুড়ি নাকি প্রথম ওকে পুরো এক থাল ভাত তরকারি দিয়ে বলতে যাও চলে নিজের ঘরে বসে খাও। এটাতে হয় না, কারোর পরে ভাত লাগতে পারে, কথা ঠিকই বলেছে ও। কিন্তু এই যে শ্বশুর নিয়ে একটা কথা বলে দিল যে পাড়ার লোক বা আশেপাশের লোক, এইগুলি ফালতু কথা না, দরকার নেই তো। যে তোমাকে দেখে জলে বা যাকে তুমি দেখাতে চাইছো বা জ্বলাতে চাইছো সে তো দেখেই ফেলবে তোমার বাড়িতে শ্বশুর এসছে, সেটা দেখানোর বা বলার দরকার নেই। তো পাবলিক তো রেগে যায়, এই কথা ঠুমকা মেরে কথাটা না বললেও তো হতো। হ্যাঁ, কি ভেবেছো আমি বুঝিনি? আমি আর কিছু বাকিটা বললাম না, ঠিকই বুঝছি কাকে বলেছো, কি বলেছো এবং কেন বলেছো। আচ্ছা, তারপর প্রিয়া লোককে ভাবছে শাশুড়িকে কাজ করার জন্য, না কাজ করার জন্য আনিনি, ও শাশুড়িকে বসিয়ে খাওয়ালো। সত্যি ও হার্ড ওয়ার্ক করতে পারে এবং কাজ করতে পারে, যেভাবে কাজ করছে, যেভাবে বসে বসে ঘর মুছে। যদিও একটা সময় শুনতাম প্রেগনেন্সি আমলে নাকি ঘর মুছলে ভালো, নর্মাল ডেলিভারিতে সুবিধা হয়। হ্যাঁ, ঘর মোছাটা খুব ভালো, ঝুঁকে ঘর ঝাড়ু দেওয়াটা খুব ভালো। আমরা ইন্ডিয়ানরা বেশি সিজারিয়ান করাই, ইন্ডিয়ানরা বাচ্চা প্রেগনেন্সি আসলেই বেড রেস্টে চলে যাই, কিন্তু ফরেনে কিন্তু এক্সারসাইজ করানো হয় ফর নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারিতে কোনো রকম সাইড এফেক্ট থাকে না, অনেক কিছু থাকে না। এই যে এখন ফুলে যাচ্ছি ডিউ টু সিজারিয়ান, তো নর্মাল ডেলিভারির জন্য এক্সারসাইজ করানো হয়, কিন্তু আমাদের ভারতীয়দের এক্সারসাইজটা ঘরেই করতে পারি আমরা। ওই ঘর মুছে বসে বসে ঘর ঝাড়ু দিয়ে অটোমেটিক্যালি ওই ওঠা বসাতে আমাদের এক্সারসাইজগুলি হয়ে যায়। আর ফরেনরা এগুলি মেশিন দ্বারা এক্সারসাইজ করানো হয়। তো প্রিয়া এগুলি করলো। তারপর ফেরার পথেও একটা ব্ল্যাঙ্কেট দুটো কিনলো, কারণ ব্ল্যাঙ্কেট দরকার। আমার অবাক লাগছে, তুমি প্রেগনেন্ট, ডিসেম্বর মাস চলে আসছে, যথেষ্ট রোজগার করো দুজনে মিলে, তুমি কেন ইসে করলে না, খাট কিনছো না কেন? বলছো একটা আলমারি দরকার আছে, ওখানে আলমারি নেই, সব কাপড় চোপড় নিতে পারছো না, ঠিক আছে, একটা খাট তো খুব দরকার। ব্ল্যাঙ্কেটে মাটি, তুমি দেখলাম ওই সোফাতে বসে রয়েছো একটা অ্যাড না, মানে একটা শর্টস করার জন্য, তোমার বর টেনে এনে তোমাকে শুয়ে দিল, বিছানা করে তুমি কোথায় শুলে? নিচে শুইলে। নিচে কেন শোবে প্রিয়া? এই মাসে পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে খাট কেন? একটা খাট কেনার মতো, যত দামি খাটই হোক, 30-35 হাজার টাকা একটা খাট কেনার মতো আর্থিক সঙ্গতি তোমার আছে? খাট তুমি যদি মনে করো তুমি ভালো কোয়ালিটির বক্স খাট কিনবে, তো 30-40 হাজার টাকাতে খাট কেনার ক্ষমতা তোমার আছে। 30-40 হাজার টাকাতে বেশি দামি খাট না কিনলে ওইটুকুন দিয়ে তুমি কিনতে পারবে। এই ঠান্ডার মধ্যে খাট কিনছো না, আর শিলনোড়াতে বেটেছো, ঠিক আছে, তুমি বাড়তে পারছো, কাজ করতে পারছো, এটা খুব ভালো কথা, কিন্তু মনে অ্যাক্সিডেন্ট তো অনেক সময় যেতে পারে না? কি দরকার রিস্ক নেওয়ার? যখন তোমার একটা থ্যালাসেমিয়া প্রবলেম আছে, যখন এই বাচ্চাটা ভালো এসছে, যার মধ্যে সেরকম থ্যালাসেমিয়া মেজর না থ্যালাসেমিয়া কেরিয়ার, তাহলে তোমাকে একটু ভালোই চলাফেরা করতে লাগবে। সবজি কাটো, রান্না করো, চলাফেরা করো, ঠিক আছে। শিলনোড়াতে এইভাবে বসে বসে করার কোনো মানে হয় না। তুমি বলে আমি তো ভালো আছি,
আরে ভালো আছে ঠিক আছে, প্রিকশন নিতে আপত্তিটা কি? তারপরে মাটিতে ঠান্ডার মধ্যে শোয়া, এরপরে সর্দি কাশি হবে, হলে পরে কাশির ওষুধ, ওইগুলোও কিন্তু বাচ্চাদেরকে এফেক্ট করে। শুধু যে থ্যালাসেমিয়া হতেই লাগবে বা ওইরকম একটা তা না, সর্দি কাশিটা এই সময়টা অ্যাভয়েড করা দরকার। সর্দি কাশিটা হলেও ওই সময়টা দেখে রাখা দরকার। সর্দি কাশিতে অনেক কিছু হতে পারে, কফ সিরাপটা অনেক কিছু হতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে লাগবে, নাকি ওটাও তোমাকে বলতে লাগবে ঠিক আছে তুমি অনেকটা সুস্থ, একটা নর্মাল, খুব গুড সাইন, বাট স্টিল সাবধানের মান নেই। একটু ভেবেচিন্তে চলো যাতে অন্য কোনো রোগ তোমাকে না ধরে। তোমার সর্দি কাশি কাশি করে বসে গেলে অনেক কিছু হতে পারে। স্ট্রেস কম নাও, ঠিক আছে তোমার নতুন ফ্ল্যাট, তোমার খুব ভালো লাগছে, কাজ করছো, ঘর মুছছো, সবই দেখছি, তোমার ঘরে তুমি মপ দিয়ে মুছছো, ঠিক আছে। বাট শ্বশুরবাড়িতে কি করলে? শ্বশুরবাড়িতে তুমি এখানেই নিজের বাড়িতেই করেছো, ওই রান্নাঘরে মুছছিলে দেখলাম। দরকার নেই, এখনো তো 5 মান্থস হয়নি বোধ হয়, না 5 মান্থস হয়ে গেছে, 5 মান্থস হয়ে গেল, একটু মেনে চলো একটু। তো এই ছিল সবাইকে নিয়ে বলার কথা। আর যারা আমাকে বলেছিল দিদি প্রিয়া তো সিবিএস টেস্ট করায়নি, যখন প্রিয়া সিবিএস টেস্ট করায়নি বলেছে সেদিনই বুঝে গেছি যে প্রিয়া সিবিএস টেস্ট করেনি। তো অ্যামিনোসেন্টেসিস হয়, তাছাড়াও আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে NI সামথিং, ওটাও হয়, জানি না প্রিয়া ওটাও করেছে কেন, ওইটাও করানো যায়। NI কি যেন একটা আছে, লাস্টে দুটো আমি আর বলছি না, ওই টেস্টটাও আছে, ওইটাও করানো যায়, ওটাও থ্যালাসেমিয়াকে চেক করার জন্য, এর মধ্যে কিছু একটা ভাব আছে, ওটাও করানো যায়। এখন প্রিয়া বোধহয় আমার মনে হয় অ্যামিনোসেন্টেসিসটাই করেছে, কিন্তু এটা বলছে না, মানে বলেনি, সব কথা একটুখানি বলে একটুখানি ব্যাটা রেখে দেয়, তাই তো লোকের রাস্তায় তো গালাগাল খায়। মেয়েটা কোনদিনও বুদ্ধি হবে না। চলো বাই। বাট বাই বলার পরে আবার বলে আসলাম সবাইকে বলছি খুব সুন্দর সুস্থ সবল বাচ্চা জন্ম হোক, অনেক অনেক আশীর্বাদ রইল, সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই আমাদেরকে নতুন নতুন অতিথি উপহার দাও। আর মৌ খুব শিগগিরই তোমার কাছ থেকেও সুখবর শুনতে তোমার ভিউয়ার্সরা হাঁ করে বসে আছে বহু বছর ধরে, নিয়ে আসো। তোমার বাবা উপর থেকে আশীর্বাদ দেবেন, অবশ্যই সাকসেস হবে।